আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা এই অণুর আকৃতি নির্ধারণ করা এবং বন্ধন ধরন নির্ধারণ এই দুইটা জিনিস শিখবো, এবং এগুলি শিখলে পরে বাকি অন্যান্য কাজগুলো খুব ভালো মতো করতে পারবে। আমরা দেখি অণুর আকৃতি বলতে কি বোঝায়। পরমাণু অণুতে থাকা পরমাণু সমূহের ত্রিমাত্রিক বিন্যাস, এটাকে অণুর আকৃতি বলে। তাহলে ত্রিমাত্রিক বিন্যাস তোমার করতে হবে। আর অন্যভাবে ত্রিমাত্রিক পরমাণুর ত্রিমাত্রিক বিন্যাস, আমরা তো পরমাণুর ইলেকট্রনকে আমরা ধরতে পারি না, আমাদের যন্ত্রপাতি ইলেকট্রন ধরে না বা ইলেকট্রন কোথায় আছে তা বলতে পারে না, কিন্তু আমরা ওই নিউক্লিয়াস গুলোর অবস্থানগুলো আমরা বের করতে পারি। তাহলে সেই হিসাবে যদি সংজ্ঞা দিতে চাই আমরা অন্য কথায়, তাহলে সংজ্ঞাটা একটু চেঞ্জ করে নিউক্লিয়াসের অবস্থান দিয়ে সংজ্ঞা দিতে হবে। যে অণুতে আচ্ছা পরমাণু সমূহের নিউক্লিয়াস গুলির পারস্পরিক আপেক্ষিক অবস্থানের কারণে ত্রিমাত্রিক কাঠামোকে অণুর আকৃতি বলে। তাহলে নিউক্লিয়াস গুলো আমরা পজিটিভ চার্জ যেগুলো আছে সেগুলি আসলে আমরা নির্ধারণ করি যে কোথায় কোথায় আছে, সেই পজিটিভ চার্জ গুলোর অবস্থানগুলো আমরা বলতে পারি। সো পজিটিভ চার্জ গুলো আমাদেরকে বের করতে হবে। এটা একটু ভালো করে মাথায় রাখবে যে ইলেকট্রনকে আমরা আসলে বলতে পারি না যে ইলেকট্রন কোথায় আছে। আর আর অণুতে বহিস্থ পরমাণু সমূহের নিউক্লিয়াস গুলির সংযোগ রেখা দ্বারা যে ঘন জ্যামিতি আমরা তৈরি করি সেটাও আমরা আকৃতি হিসাবে বলে থাকি। তো সেই হিসাবে আমরা সংজ্ঞা দিতে পারি যে অণুত বহিস্থ পরমাণু সমূহের নিউক্লিয়াস গুলির সংযোজক রেখার দ্বারা গঠিত সরল যে ঘন জ্যামিতিক, আমরা জটিল ঘন জ্যামিতি চিন্তা করব না, আমরা সরল ঘন জ্যামিতি চিন্তা করব প্রথমে, যে আকৃতি সমূহকে আমরা অণুর আকৃতি বলি। এই সরল ঘন জ্যামিতিক চিত্র যেমন আমাদের হাতে আছে রৈখিক, ত্রিভুজীয়, চতুস্তলকীয়, এরকম এই সব বিষয়গুলোকে আমাদের বলতে হবে। তো অণুর আকৃতির যে বিবেচ্য যে বিষয়গুলো আছে
হ্যাঁ, সেই বিষয়গুলো একটু যদি আমরা চিন্তা ভাবনা করি যে কি কি বিষয় আমরা এখানে হাইলাইট করে থাকি। অনুরাকৃতি বা আণবিক কাঠামো বিষয়গুলো বন্ধন দৈর্ঘ্য একটা বিষয়, যে বন্ধন দৈর্ঘ্য কম না বেশি আছে এটা বলতে পারার যোগ্যতা অর্জন করতে হবে। বন্ধন কোণ, এটা খুব ইম্পর্টেন্ট। বন্ধন কোণের দুটি কোণে পরমাণুতে দুটি বন্ধনের মধ্যবর্তী কোণকে বন্ধন কোণ বলি আমরা। খুব সহজ সংজ্ঞা, অনেকে জটিল জটিল সংজ্ঞা দিচ্ছে বইয়ের মধ্যে। দুটি বন্ধনের আবদ্ধ পরমাণু তিনটির মধ্যবর্তী কোণ হলো বন্ধন কোণ। আর এছাড়া আমাদের টর্শনাল বা ডাইহেড্রাল কোণ বলে একটা শব্দ আমরা চিন্তা করব। তিনটি ধারাবাহিক বন্ধনের গঠিত তলদ্বয়ের মধ্যবর্তী কোণ। আর বন্ধন বা পরমাণু সময় ত্রিমাত্রিক বিন্যাস, এগুলি বিষয়গুলো আমাদেরকে অনুরাকৃতি বিবেচনায় নিয়ে আসতে হয়। তো অনুরাকৃতি নির্ধারণ করতে হয় কিভাবে? লুইস যে সংকেত গতদিনে আমরা শিখছিলাম, সেই লুইস তত্ত্বের উপর ভিত্তি করে আরেকটা তত্ত্ব তৈরি হয়েছে, ভিএসইপিআর তত্ত্ব, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এই ভিএসইপিআর তত্ত্ব, এটাকে আমরা সংক্ষেপে বলি ভেসপার। ভেসপার তত্ত্ব বলে একটা বিষয় আমাদের হাতে আসছে। সেই ভেসপার তত্ত্বটা আমরা চিন্তা করব। তাহলে ভেসপার ভিএসইপিআর, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন, যোজ্যতা স্তর ইলেকট্রন যুগল সমূহের বিকর্ষণ। এখানে পেয়ার্স আছে, পেয়ার্স মানে যুগল সমূহ। তাহলে ইলেকট্রন পেয়ার্স বিকর্ষণ, যুগল সমূহের বিকর্ষণ, তা এটাকে ভেসপার বলা হয়, ভিএসইপিআর বলা হয়। এর ভিত্তি হলো পেয়ার ইলেকট্রন যুগল সমূহ পরস্পরকে বিকর্ষণ করে। ইলেকট্রন, একক ইলেকট্রন থাকলে তারা পরস্পরকে আকর্ষণ করতে পারে। আমরা একটু বিষয়টা বুঝি। মনে করো যে একটা ইলেকট্রনকে আমরা কিভাবে আঁকি জানো? এই যে এইভাবে, না, একটা ইলেকট্রন। এখন এটা একটা অরবিটালের মধ্যে, অরবিটালটা এইভাবে আঁকি, আর একটা ইলেকট্রন আসতেছে এর কাছে। সেটা তো সম স্পিনে হবে না, বিপরীত স্পিনে হবে। বিপরীত হবে। গুড। তাহলে এটা হলো একটা যুগল, এটাকে বলি আমরা একটা পেয়ার, ইলেকট্রন যুগল বা ইলেকট্রন পেয়ার বলি। তাহলে এই ইলেকট্রন যুগলের সাথে যদি আমি আরেকটা ইলেকট্রনকে সংযুক্ত করতে চাই, এদিকে হোক বা এদিকে হোক, এ কি সংযুক্ত হবে? একে যদি এখানে নিয়ে আসি, তা প্রথমে তো এর সাথে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ তো আছেই, এক নম্বর। আর দ্বিতীয়ত হলো স্পিন স্পিন বিকর্ষণ আছে। সমজাতীয়। সম স্পিন, একটা না একটার সাথে সে সম স্পিন হবেই। আবার এটাকে যদি নিয়ে আসি এর সাথে সংযুক্ত করতে চাই, তাহলে একই ব্যাপার, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণের সাথে স্পিন স্পিন বিকর্ষণ কোনোটা না কোনোটার সাথে হচ্ছেই। তার তৃতীয় ইলেকট্রন কখনোই সংযুক্ত হতে পারে না, তৃতীয় ইলেকট্রন থাকে না, একসাথে থাকে না। এরকম একটা প্রশ্ন করা যেতে পারে, এবং প্রশ্ন হয়ও, যে একটা পরমাণুতে তিনটা ইলেকট্রন একসাথে থাকতে পারে না, ব্যাখ্যা করো। তাহলে তিনটা ইলেকট্রন একসাথে থাকতে পারে না কেন? কারণ যে দুইটা ইলেকট্রন যুগল হলো, তৃতীয় ইলেকট্রন যখন, বলো, অযুগল অবস্থায় থাকবে, তখন ওটা হবে না। আবার হচ্ছে যে ওই যে সমধর্মীর একটা ব্যাপার আছে, সেটা বলতে হবে। তো তোমার ওই ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণের সাথে সাথে স্পিন স্পিন বিকর্ষণটা কার্যকর থাকে। আর দুইটা ইলেকট্রন কেন একসাথে থাকে? ইলেকট্রন বিকর্ষণের উপরে স্পিন স্পিন বিকর্ষণ আকর্ষণটা কার্যকর হয়। এদের মধ্যে স্পিন স্পিন আকর্ষণ কার্যকর হচ্ছে, যার জন্য এরা একসাথে থাকতেছে। কিন্তু তৃতীয় ইলেকট্রনটা কেন থাকতে পারে না, সেটা কারণটা বলার যোগ্যতা তোমাদের অর্জন করতে হবে। কারণ তাহলে প্রশ্নটা লিখে নাও যে তিনটা পরমাণুতে তিনটি ইলেকট্রন বা তার বেশি ইলেকট্রন একসাথে থাকতে পারে না কেন। তো এইটা হলো মূল কথা। তো এটা আমরা দেখলাম যে ইলেকট্রন যুগলের বিকর্ষণ হওয়ার পিছনে কারণটা কি। তাহলে আমরা এই কারণটা আমরা এখানে দেখলাম যে বেসিস, ভিত্তিটা কি? ভিত্তিটা হলো যে পেয়ার্স অফ ইলেকট্রনস ইন বন্ডেড অ্যাটমস রিপিল ওয়ান অ্যানাদার। এটা একটা বিষয় আমরা এখন দেখবো। এই ভিএসইপি এর তত্ত্বের মূল কথাগুলো আমরা এখন শিখবো।
5টা না 6টা মূল কথা আছে, এগুলি মুখস্থ রাখতে হয়, এগুলির উপর ভিত্তি করে তোমাদের কাজ করতে হবে। আমরা অণুর আকৃতি নির্ণয়ে ভিএসিপি তত্ত্ব অত্যন্ত ফলপ্রসূ। এর ভিত্তি হচ্ছে লুইস তত্ত্ব। হ্যাঁ, মনে রাখতে হবে যে এই তত্ত্ব অণুর আকৃতি নির্ণয়ে সহায়তা করে, কিন্তু অণুর আকৃতি গঠন করে পরমাণুতে ইলেকট্রন যুগল সমূহের বা ইলেকট্রন ডোমেইন সমূহের বিন্যাস। এখানে ইলেকট্রন ডোমেইন নামে একটা বিষয় আমি অন্তর্ভুক্ত করছি। হ্যাঁ, এটা একটু বিষয়টা মাথায় রাখবে। আমি ডোমেইন বলছি কারণ একটা ডোমেইনে 2টা 4টা 6টা 10টা 12টা 15টা 14টা পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে। সো ডোমেইন গুলোই আমাদের ইম্পর্টেন্ট, যা বন্ধন গঠন হতে নির্ধারণ করতে হয়। তাই বন্ধন গঠন মানে একটা পরমাণুতে যে বন্ধনগুলো তৈরি হচ্ছে, সিগমা বন্ধন, পাই বন্ধন ইত্যাদি, সেখান থেকে আমাদের এই বিষয়গুলো আসে যোজনী বন্ধন তত্ত্ব অনুসারে। তা আমরা লুইস তত্ত্বর উপরে ভিত্তি করে এটা তৈরি করছি, আর যোজনী বন্ধন তত্ত্ব এটা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। তা আমাদের যে স্বীকার্যগুলো আছে, মৌলিক স্বীকার্যগুলা, সেগুলো একটু তোমাদের বইও লেখা আছে, দেখবে যে ভিএসপি তত্ত্বের মৌলিক স্বীকার্য। হ্যাঁ, অণুতে পরমাণু সমূহের যোজ্যতা স্তরে ইলেকট্রন যুগল সমূহ পরস্পরকে বিকর্ষণ করে, এটা হলো 1 নম্বর কথা। হ্যাঁ, যোজ্যতা স্তরে ইলেকট্রন যুগল সমূহ, এখানে ভিতরের স্তরের কথা বলা হয়নি, যোজ্যতা স্তরের কথা বলা হয়েছে। তারপরে 2 নম্বর হলো এই যুগল সমূহ পরস্পরকে বিকর্ষণ করবে, কিন্তু পরমাণু পৃষ্ঠ ছেড়ে তো আর যাবে না, নাকি? না, ক্ষেত্র ছেড়ে তো যাবে না। হ্যাঁ, তো এই যুগল সমূহ পরমাণু পৃষ্ঠে এমন ভাবে বিন্যস্ত হয় যাতে উহাদের মধ্যেকার বিকর্ষণ সর্বনিম্ন হয় আর পারস্পরিক দূরত্ব সর্বোচ্চ হয়। তাহলে পৃষ্ঠ ছেড়ে যাবে না, তাহলে সেই হিসাবটা মাথায় রেখে আমাদেরকে বাকি সব স্ট্রাকচার নির্ণয় করতে হবে। হ্যাঁ, যুগলগুলো পরস্পরকে বিকর্ষণ করে কিন্তু পৃষ্ঠ ছেড়ে যাবে না, তো এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। তারপরে তোমার 3 নম্বর পয়েন্ট হলো পরমাণুর সুষম গোলকাকৃতির পৃষ্ঠে স্থানীকৃত মানে লোকালাইজড। হ্যাঁ, এই স্থানীকৃত ইংরেজি হচ্ছে লোকালাইজড। অনেকে এই জায়গাটায় ভুল করে, লোকালাইজড। তো ওনাদের অনেকের ওই দেখবে যে ডিলোকালাইজড একটা শব্দ তোমাদের আছে, হ্যাঁ, বিস্থানীকৃত বলি আমি বাংলায়। তা ডিলোকালাইজড এর বিপরীত হচ্ছে লোকালাইজড, এটা একটু ভালো করে শেখা দরকার। তো স্থানীকৃত ইলেকট্রন যুগল সমূহ পারস্পরিক দূরত্ব সর্বোচ্চ হবে। আর এছাড়া বহু বন্ধনীতে যে বহু বন্ধনী আছে, একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, চতুর্বন্ধন, পঞ্চবন্ধন, ষষ্ঠ বন্ধন, সপ্ত বন্ধনের কথা আমি বলছি তোমাদেরকে। যদিও তোমাদের বইগুলোতে ত্রিবন্ধনে বেশি বন্ধন তোমাদের অ্যালাউ করে না, কিন্তু দেখবে যে অবস্থান্তর মৌলের মধ্যে দেখবা যে ডেল্টা বন্ধনও আছে। তা বহু বন্ধনে একটিমাত্র যুগল হিসাবে, যুগল বলতে যুগল হিসাবে বিবেচিত হবে, একটিমাত্র যুগল হিসাবে না বলে ডোমেইন, ইলেকট্রন ডোমেইন, এখন নতুন একটা শব্দ আমি পাইছি কদিন আগে, নতুন ভাবে এরা বলতেছে, আগেকার বইগুলোতে এই শব্দটা ছিল না। ইলেকট্রন ডোমেইন, ইলেকট্রন ডোমেইন বা অঞ্চল, ইলেকট্রন ডোমেইন বা অঞ্চল হিসাবে বিবেচিত হবে, এবং বহু বন্ধনের 2 বা 3টি ইলেকট্রন যুগল একটি একক অতি যুগল হিসেবে, অতি মানে সুপার পেয়ার বলি আমরা ইংরেজিতে, সুপার পেয়ার হিসাবে বিবেচিত হবে। তাহলে ইলেকট্রন যুগল, আমি এই কথাগুলো বলতেছি তোমাদের অণুর গঠন করতে লাগবে। আর এছাড়া আমরা আরেকটা পয়েন্ট হলো অণুর একাধিক রেজোনেন্স কাঠামোর ক্ষেত্রে প্রতিটি গাঠনিক সংকেতে একই আকৃতি পাওয়া যাবে।
এটা আমরা প্রমাণ করে দেখাবো, আমাদের হাতে প্রমাণ আছে। তো এই হলো মোটামুটি একটা ধারণা যে তোমাদের অনুরাকৃতি। এখন আমরা বিভিন্ন যুগলের কি কি ধরনের এই বিন্যাস হবে বিকর্ষণের কারণে, সেটা একটা তালিকা আমি দিচ্ছি। এই তালিকাটা তোমাদের এখানে লাগবে। এটা আসলে 2 নম্বর পয়েন্টের পরে এই তালিকাটা দেওয়া লাগতো। তো আমি সেটা লিখে দিচ্ছি। যুগল বা ডোমেইন সংখ্যা, যুগল বা ডোমেইনের বিন্যাস, যুগল বা ডোমেইনের মাঝে কোন, এই বিষয়গুলো তোমাদের দুইটা ডোমেইন হলে তোমার ইয়া হবে কি নাম, বিন্যাসের নাম হবে রৈখিক, আর কোণ হবে 180 ডিগ্রি। তিনটা হলে বিন্যাসের নাম সমতলীয় ত্রিভুজীয়, কোণ হবে 120 ডিগ্রি। এদের ছবি আঁকা লাগবে তোমাদের সবাইকে। চতুস্থলিকীয় হলে 109.5 ডিগ্রি হবে। ত্রিভুজীয় দ্বিপিরামিড বিষুবীয় দুইটা কোণ থাকবে, একটা বিষুবীয় কোণ, একটা আর এটা হলো তোমার অক্ষীয় কোণ। 2 রকম কোণ আছে এখানে। আর অষ্টতলকীয় হলে 90 ডিগ্রি কোণ হবে। পঞ্চভুজীয় দ্বিপিরামিড হলে এখানেও 2 রকম কোণ আছে। আর বিকৃত অষ্টতলক হইতে পারে লেস দেন 90 ডিগ্রি, মনোক্যাপড অষ্টতলক হইতে পারে। তো 7টা ডোমেইন হলে আমাদের 3 রকমের কাঠামো পাবো আমরা। আর 8টা ডোমেইন হলে তো আমরা 4 রকমের, 1 2 3 4 5 রকমের কাঠামো পাবো। তোমাদের বইয়ে এই 5 রকমের কাঠামোর কথা আছে। আমি কটন এন্ড উইলকিনসনের বই থেকে নিছি। আর 9টা ডোমেইন হলে ট্রাইক্যাপ্ট ট্রাইগোনাল প্রিজম, এটা পাওয়া যাবে। তা আমরা এই স্ট্রাকচার গুলো এখন দেখবো, প্রত্যেকটা স্ট্রাকচার, যে এদেরকে আবার এই ডোমেইন সংখ্যাকে আবার কোনো কোনো বইয়ে স্টেরিক সংখ্যা বলছে, স্টেরিক সংখ্যা বলে। তাই 2 রকমের যুগল বা ডোমেইন বা স্টেরিক সংখ্যা আমাদের হাতে আসতেছে। যুগল বা ডোমেইন বা স্টেরিক বিন্যাস। স্টেরিও যে শব্দটা তোমরা ব্যবহার করো, স্টেরিও রসায়ন পড়ো, স্টেরিও শব্দটা তোমরা ব্যবহার করো। স্টেরিও যে বিষয়টা আছে, ত্রিমাত্রিক বিন্যাস। না এই বিষয়টা, হ্যাঁ, ত্রিমাত্রিক বিন্যাস তোমাদের ধারণায় আসছে। এটা আসলে গভীরতার জ্ঞান বৃদ্ধি করে, গভীরতা আর জ্ঞান। গভীরতার যে বিষয়টা আছে, ডেপথনেস, এটা হলো গভীরতার বা ডেপথ। এই ডেপথ বিষয়টা আমাদের ধারণায় নিয়ে আসতে হয়। ডেপথের জ্ঞান যার যত ভালো আছে, সে তত এই বিষয়গুলো বুঝবে, স্টেরিক বিষয়টা বুঝবে। ডেপথ বিষয়টা এই মানুষের, দেখবা যে ছোট বাচ্চারা পা ফেলতে কষ্ট হচ্ছে, ওরা আসলে গভীরতাটা বুঝে না। সিঁড়ি থেকে নামতে ওদের কষ্ট হয়, সিঁড়ির জ্ঞানটা, এই জন্য ওদেরকে সিঁড়ির মধ্যে বেশি চলাচল করতে দিলে ওদের ডেপথনেসটা, ভালো জ্ঞানটা অর্জন হয় এবং তারা তখন বিষয়গুলো বুঝতে পারে। এবং এই ভৌত ডেপথ বা আমাদের বাস্তব যে গভীরতা জ্ঞান, এই বাস্তব গভীরতা জ্ঞানের সাথে মানসিক গভীরতা জ্ঞানটাও অনেকটা মিল থাকে। মানসিক গভীরতা জ্ঞান হলো তোমার যে কোনো ভবিষ্যৎ দেখা বা গভীরতা দেখতে পাওয়া বিষয়ের। তো এই বিষয়গুলো তোমাদেরকে একটু হাইলাইট করতে হবে। যেমন আমার হাতে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে একটা? জি স্যার, দেখা যাচ্ছে। এটা হলো সাদা গুলফের সাথে একটা নীল কালারের। আচ্ছা, এটা হলো পিরামিড আকারের বলতে পারি। এই যে এটা, এই জিনিসটাই আমি বড় বন্ড দিয়ে দেখাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। এটা হলো পিরামিড। তো এখন এই পিরামিডটা মনে করে একটা কাগজের মধ্যে রাখি, তাহলে এই যে এই নীলটার নিচে দেখো একটুখানি ফাঁকা আছে, দিস ইজ ডেপথ, দিস ইজ গভীরতা। আর 3টা সবুজ কিন্তু তোমার তলের সাথে লেগে আছে। তলের সাথে লেগে আছে। তা এই বিষয়গুলোই তোমাদেরকে বুঝতে হবে এবং এই ছবিগুলো তোমাদেরকে চিন্তা করতে হবে।
তাহলে এই এই বিষয়টাই আমরা এখানে নিয়ে আসবো। দুইটা যুগলের যে বিন্যাস হবে সেই বিন্যাসটা আমরা কিভাবে দেখাই আমরা একটু দেখি। দুইটা যুগলের বিন্যাস যে 180 ডিগ্রি বলা হয়েছে, দুইটি যুগলের বিন্যাস রৈখিক, দুইটি যুগলের বিন্যাসকে আমরা রৈখিক বিন্যাস বা রৈখিক লিনিয়ার বলে থাকি। এটা একটা গোলকের ভিতরে যদি আমরা আঁকি তো এরকম করে দুই পাশে দুইটা রেখা এরকম বিষুবীয় রেখা দেখাবো, অথবা উলম্ব দিকে একটা রেখা দেখাবো, অথবা এই যে এরকম করে দেখাবো একটা বর্ণ মাঝখানে একটা, আর দিকে দুই পাশে দুইটা 180 ডিগ্রি চিত্ররূপ এইভাবে দেখতে পারি। হ্যাঁ, এইভাবে আমরা আঁকি খাতার মধ্যে। আর আমি একটু এঁকে দেখাই তোমাদেরকে কিভাবে আঁকতে হয়। হ্যাঁ, আমরা কি করি, একটা মনে করো এ একটা পরমাণু তোমাকে দেওয়া হয়েছে, এর সাথে বি দেওয়া হয়েছে, তোমরা কি করবে এইভাবে এ এর সাথে বাম দিকে একটা রেখা টানবে, ডান দিকে একটা রেখা টানবে, টেনে এখানে বি একটা লাগাই দিবে, আর এখানে একটা সি বা বি যেটাই হোক সেটা লাগাবে। যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের এই স্ট্রাকচারটা রৈখিক পাওয়া যাবে, আমরা দেখব। আমরা কি করব, বাম দিকে একটা ডান দিকে একটা কার্বন ডাই অক্সাইড, মাঝখানে কার্বন রেখে অক্সিজেন দুইটা দুই দিকে। এইভাবে আমরা পরীক্ষা খাতায় আঁকবো। হ্যাঁ, তো দুইটা যুগলের বিন্যাস। তারপরে তিনটা যুগল যদি হয় তাহলে সেটা আমরা কিভাবে দেখাই এবং বন্ধন কোনটা কত হবে সেটাও আমাদের বলতে হবে। হ্যাঁ, তাই এটা একটু ভালো করে তোমরা শিখবে, কারণ এটা তোমাদের বইয়েও দেওয়া আছে ছবি টবি সহ, খুবই ইম্পর্টেন্ট বিষয়। তিনটা যুগল, তিনটা যুগলের বিন্যাস হবে ত্রিভুজীয় সমতলীয়। হ্যাঁ, ত্রিভুজীয় সমতলীয় চিত্র আমরা এক্স ওয়াই তলে বিন্যাস দেখাবো। এটাকে এক্স ওয়াই তল গোলকীয় ক্ষেত্রে দেখাচ্ছি, এটা এইভাবে আঁকতেছি। এটা ফ্যানের মতো দুই দিকে চলে গেছে, তিন দিকে চলে গেছে, 120 ডিগ্রি কোণ হয়েছে, 120 ডিগ্রি কোণ। 120 ডিগ্রি কিভাবে হলো হিসাব করে বলো দেখি। এটা হলো সম্পূর্ণটা হলো 360 ডিগ্রি, তাহলে 300, হ্যাঁ গুড, এই তো 360 ডিগ্রি 3 দিয়ে ভাগ করলে হয় 120 ডিগ্রি। যেহেতু সমতলে আছে আমাদের কোনো সমস্যা নেই। এই তো এইভাবে 120 ডিগ্রি বের করা হয়েছে। এটা খুব কঠিন বিষয় না, অনেকেই মনে করে যে এটা আবার কোন কোথার থেকে আসলো। আর এছাড়া আমাদের 4টা যুগল আছে, 4টা যুগলের বিন্যাস আমরা দেখব। তারপরে এটা একই কাজ করব আমরা। চারটা যুগলের বিন্যাস আমরা এইভাবে দেখাই। এরকম এরকম চতুস্তলক দেখাই, এইভাবে চতুস্তলক দেখাই, আবার গোলকের ভিতরে চতুস্তলক দেখাই, আবার এখানে দেখাই এইভাবে ঘনকের ভিতরে চতুস্তলক। এবং এই ছবিটা, এই যে এটা একটা চতুস্তলক দেখা যাচ্ছে, আমি সবুজটা ধরে আছি। জি স্যার। এটাকে এইভাবে দেখতে পারি, সবুজটা উপরে দিয়ে দেখতে পারি। আবার এটাকে আমি এইভাবেও দেখতে পারি, এটাকে একদিকে রেখে বাকি দুটো এই একই তলে, তিনটা পরমাণু একই তলে। আবার এখানে একটা তল আছে, তাহলে দুই দুই পরস্পরের লম্ব দিকে দুইটা তল, এদিকে এটা লম্ব দিকে আর এটা হলো লম্ব দিকে, তাহলে এই যে তাহলে লম্ব দিকে দুইটা তল আছে। আবার এটাকে তুমি তোমাদের বইগুলোতে দেখবে যে এরকম করেও দেখাচ্ছে কেউ কেউ, এই বিশেষ করে পলিমারের মধ্যে জিগজ্যাগ, হ্যাঁ এরকম করে দেখায়। এইভাবে তাহলে দেখার বিভিন্ন দিক আছে। আমি সামনে থেকে দেখতে পারি, এদিক থেকে দেখতেছি, এদিকে তিনটা হয়ে গেছে। হ্যাঁ, এটা যখন তোমার SN1 SN2 বিক্রিয়া লেখো তখন তোমরা এদিকে করে বন্ধন তৈরি করো, এদিক দিয়ে বন্ধন তৈরি করো, এটা এদিকে সরাই দাও, এটা এদিকে উল্টে দেয়, তাই না? এদিক দিয়ে বন্ধন দাও, এদিক দিয়ে বিক্রিয়ক দাও, আর এই যে এটা এদিক থেকে সরে যায় আর এটা উল্টে যায়। আমরা বলি ঝড়ের মধ্যে ছাতা উল্টে গেছে। এইভাবে বলে থাকি। তা আমাদের এই চতুস্তলকের বিভিন্ন রকম বিষয়, এবং এখানে আমরা দেখো যে এখানে একটা তল আছে সবুজের সাথে দুইটা সাদা,
এই সবুজের সাথে এই হুম। দুটো সাদা মিলে একটা তল হয়েছে, এই সবুজের সাথে এই দুটো সাদা মিলে একটা তল হয়েছে, আর নিচে একটা তল আছে, তো এই জন্য 4টা তল। হুম। চতুস্তলকের কোণ কত ডিগ্রি? এখানে তো 109.5 ডিগ্রি লিখছি, কিভাবে হলো 109.5 ডিগ্রি? এই প্রশ্নটা কি কারো মাথায় লাগছে? 120 ডিগ্রি যেমন চট করে হিসাব করে বের করতে পারলাম, 109.5 ডিগ্রি কি এরকম হিসাব করে বের করা যাবে? হ্যাঁ, একটু স্যার। না স্যার, সহজে বের করা যাবে না, একটু ক্রিটিক্যাল আছে। আমরা একটু দেখি 109.5 ডিগ্রি হিসাব করে বের করা যায় কিনা। জাদুর বাক্স আছে, একটা ঘনক, তাই না? এই যে এরকম ঘনক, এই ঘনকের ভিতরে আমি যদি এই চতুস্তলকটা রাখি, তাহলে রাখা যাবে না? জি স্যার। তাহলে এই কোণায় আর এই কোণায় দুইটা আসবে, আর এই কোণায় আর এই কোণায় দুইটা আসবে। তো আমরা সেই বিষয়টা খাতার মধ্যে কেমনে দেখাবো একটু দেখি তো। এই যে এই ঘনকের ভিতরে চতুস্তলক দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, এই চতুস্তলকের এই একটা রেখা, এই একটা রেখা, হ্যাঁ, তারপরে তোমার এই একটা রেখার দিকে গেছে, এই একটা রেখার দিকে গেছে। এটা তো সমস্যা নেই করো বুঝতে। না স্যার। ওকে, তাহলে এখানে এই প্রত্যেকটা রেখার দৈর্ঘ্য আমরা বক্সের দৈর্ঘ্যটাকে এ ধরে নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এইটা হলো √2a, এই যে কর্ণটা। হ্যাঁ, কর্ণ। হ্যাঁ, তাহলে সাইন সাইন এফ ই বি, তাহলে এফ ই বি, আমরা এটা সবুজ কালি দিই, এফ ই বি, এই লম্ব যে বাই কোণ, অতিভুজ। হ্যাঁ এই কোণটা হবে কি সাইন থিটা কোণের বিপরীত বাহু বাই অতিভুজ, দিস ইজ অতিভুজ। হ্যাঁ। তাহলে এফ বি বাই ই বি, এফ বি বাই ই বি, তাহলে এফ বি হলো তোমার √ওভার যে √2 আছে, √2 এর অর্ধেক, √2 এর অর্ধেক, √2a। হ্যাঁ √2a এর অর্ধেক, এটা তো √2a, তাই না? হ্যাঁ। তার তার অর্ধেক, ও এফ বি। আর এটা হবে তোমার √3 এর অর্ধেক, √3 এর বাই 2, এটার তার অর্ধেক, তাই না? এই যে এটা যে কর্ণটা আছে, এই কর্ণটা হলো এই কর্ণ, এখান থেকে এই পর্যন্ত, দিস ইজ √3। হ্যাঁ, √3a, তাহলে √3a এর অর্ধেক হবে তোমার হলো ইবি। তাহলে এই দুটোকে যদি আমি অনুপাত করে দিই, √2/2/3, তাহলে √2/3 হইলো তোমার এই কোণটা, তাহলে বন্ধন কোণ কত হবে? তার দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ বন্ধন কোণ, তাহলে যে দ্বিগুণ হলো, এটা দ্বিগুণটা বন্ধন কোণ, তাহলে বন্ধন কোণ সমান তাহলে কত দাঁড়ালো? 109.5 ডিগ্রি। এইভাবে আমরা হিসাব করে, সহজ হিসাব, একেবারে কঠিন হিসাব না। হ্যাঁ, তো আমি ইউনিভার্সিটির স্যারদের জিজ্ঞাসা করছিলাম, স্যার এটা কোন 109.5 ডিগ্রি কি করে হলো? বলছে খুব জটিল হিসাব আছে, ওইসব কোয়ান্টাম মেকানিক্যাল হিসাব আছে। বলছে না স্যার, কোন কোয়ান্টাম মেকানিক্যাল হিসাব নাই, খুব সহজ হিসাবে আমরা দেখাই দিতে পারি। আমি যখন এটা দেখাই দিছি, বলছে যে এইভাবে কি দেখানো যায়? আমার মানে তারা তাদের
তত্ত্বের মধ্যে ঠিক রাখতে চায়। আমি বললাম যে এইভাবেই তো দেখানো যায়। এত সহজ যে তাদের মাথা ঘুরে গেছে, যে এত সহজ একটা হিসাব। হ্যাঁ, জি খুব স্যার। সহজ হিসাবে আমরা এটা পেয়ে গেলাম। এটা চতুস্তলক বন্ধন কোণ 109.5 ডিগ্রি। এটা নিয়ে আমাদের কারোই কোনো মাথা গরম করার কিছু নাই, খুব সহজ হিসাব, এবং আমার বইয়ের মধ্যে এটা লেখা আছে, তোমরা দেখে নিও। আমি আমার ওকে বই থেকেই আমার বই থেকেই পড়াচ্ছি আমি। তারপরে আসো পাঁচটা যদি হয়, তাহলে পাঁচটা যুগল হলে কি হবে? ত্রিভুজীয় দ্বিপিরামিড। হ্যাঁ, ত্রিভুজীয় দ্বিপিরামিড কেমনে করতে হয়? তোমরা তো অনেকের বাসায় বল টল আছে, তাই না? জি স্যার। বল দিয়ে বানাইতে পারো, বল আর টুথপিক। ইচ্ছা করলে তোমরা এরকম সোলার বল কিনতে পারো, আর নরম বল, অথবা এই যেরকম বলগুলো কিনতে পারো, লাফানো বলগুলো কিনে ত্রিভুজীয় দ্বিপিরামিড। প্রথমে একটা বলের উপরে আর নিচে দুইটা বানিয়ে দিলা, আর এটার সাপেক্ষে 90 ডিগ্রি ডান দিকে একটা টুথপিক ঢুকাই দিলাম, তাহলে কেমন হলো? তারপরে এটাকে আবার 320 ডিগ্রি, মানে 120 ডিগ্রি কোণে একটা দিলা ওয়াই এর মতো করে, আর একটা দিলা 120 ডিগ্রি কোণে। তোমরা আলু দিয়ে করতে পারো, বাসায় আলু আছে, এখন আলু সস্তা। দিস ইজ ত্রিভুজীয় দ্বিপিরামিড। এটা ত্রিভুজ হয়েছে দেখো, আর হ্যাঁ। উপরে একটা পিরামিড হয়ে গেছে, নিচে একটা পিরামিড হয়ে গেছে। এটা ত্রিভুজীয় দ্বিপিরামিড। এটা আমরা এদিক থেকে দেখতে পারি, এদিক থেকে দেখলে ওয়াই এর মতো দেখা যাবে, আর এদিক থেকে দেখলে এরকম দেখা যাবে। এখানে যে কোণগুলো আছে, এই কোণগুলো চিন্তা করো, এই কোণের সাথে এইটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাই না? এটা 90 হ্যাঁ। ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, নিচেরটা এখান থেকে সবগুলো 90 ডিগ্রি। তাহলে এইটা হলো অক্ষীয় কোণ বলা হয়, এটাকে বলা হয় অক্ষীয় কোণ। হ্যাঁ, এক্সিয়াম। আর দুইটা অক্ষীয় কোণ আছে 90 ডিগ্রি করে। আর দুইটা না, এদিকে উপরে একটা, মানে তিনটা হবে, এখানে তিনটা কোণ 90 ডিগ্রি করে, আর নিচে তিনটা কোণ 90 ডিগ্রি করে পাবো, 6টা কোণ হবে। আর এদিকে যে এটাকে বলা হয় বিষুব রেখা, কোমর বরাবর। এই বিষুবীয় অঞ্চলে তিনটা যুগল আছে, এই তিনটা যুগল, এবং এদের মধ্যবর্তী কোণ হলো কত? 360 কে 3 ভাগ করো, তাহলে 120। 120। এই জন্য বলা হয় নিরক্ষীয় বা বিষুবীয় কোণ 120 ডিগ্রি, অক্ষীয় কোণ 90 ডিগ্রি। দুই রকম কোণ আছে এটাতে, ঠিক আছে? তাহলে আমরা ত্রিভুজীয় দ্বিপিরামিড কাঠামোটা নাম বললাম, এবং সেটা কেমন হবে দেখলাম। এখন যদি 6টা যুগল হয়, 6টা যুগলের যুগল বিন্যাস কেমন হবে, এটা বিভিন্ন বইয়ে আমরা বিভিন্ন রকম ছবি টবি পাই, আমরা দেখি ছবিগুলো। এই 6টা যুগল হলো অষ্টতলক। অষ্টতলক বলতে কি বোঝায়? যে আমি একটা কাগজ দিয়ে বানাইছি, হ্যাঁ, এটা একটু দেখো, দিস ইজ অষ্টতলক। কয়টা তল আছে? উপরে 4টা, নিচে 4টা। হ্যাঁ, দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এটা আমি নিজে বানাইছি। আর আমরা এই বলের মধ্যে অষ্টতলক বানাইতে পারি বল দিয়ে। তাহলে কি করব? প্রথমে উপরে আর নিচে একটা লম্ব করে নিব, সিমিলারলি বিপরীত। ডাইনে বাঁয়ে একটা লম্ব করে নিব, পরস্পরের বিপরীত দিকে। হ্যাঁ, এবং এগুলি এই 4টা একই তলে থাকবে, এবং এটারও আবার ডাইনে বাঁয়ে দুইটা লম্ব করে নিব। এটা দিস ইজ অষ্টতলক, এবং আমরা এর মধ্যে ইচ্ছা করলে এটা ঢুকাই দিতে পারি।
খাওয়াই দিলে দেখবে যে এটা অক্ষ বরাবর চলে গেছে। এখন মাঝখানে তো বলটা আছে আর অক্ষ ওই বন্ধন গুলো তোমার এই শীর্ষ বরাবর আসছে। তাহলে এইভাবে তোমার দেখতে পাবে। হ্যাঁ, তাহলে অষ্টতলকে আমরা শিখলাম যে অষ্টতলক, এবং প্রত্যেকটা কোণেই তোমরা কত ডিগ্রি করে পাবে এখানে, যেহেতু এক্স ওয়াই জেড চারটা অক্ষ, তিনটা অক্ষের মতো এক্স, তাহলে 90 ডিগ্রি করে আছে, সবই 90 ডিগ্রি, 90 ডিগ্রি করে। নাথিং এলস, আর কিছু নেই। তাহলে আমরা অষ্টতলকের এই হিসাব শিখলাম, 90 ডিগ্রি হবে। এরপরে তোমার যদি অন্য কোনো কাঠামো আসে, 7টা যুগল যদি হয়, 7টা যুগলে আমরা 3 রকম কাঠামো দেখছি, এবং তোমাদের কটন অ্যান্ড উইলকিনসনের বইয়ে 3 রকম কাঠামো তোমরা দেখতে পাবে 7টা যুগলের। তার মধ্যে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হলো এই প্রথমটা, পঞ্চভুজীয় দ্বি পিরামিড, যেটা হ্যাঁ 5টা ভুজীয় দ্বি পিরামিড, এটা আমরা এরকম বানাইতে পারি। তাহলে পঞ্চভুজীয় দ্বি পিরামিড এই হলো পঞ্চভুজ হলো, হ্যাঁ 5টা, আর উপরে একটা নিচে একটা অক্ষ। তাহলে এখানে কোণ কত ডিগ্রি করে হবে? এটা অক্ষীয় থেকে এটা সমতল 90 ডিগ্রি। 90 ডিগ্রি, গুড। আর এই যে 360 কে 5 ভাগ করা হয়েছে, তাহলে কত ডিগ্রি হবে? 360 কে 5 ভাগ করো, 72 ডিগ্রি। হ্যাঁ 72 ডিগ্রি হচ্ছে। তাহলে নিরক্ষীয় কোণ 72 ডিগ্রি, আর অক্ষীয় কোণ 90 ডিগ্রি। 90 ডিগ্রি। হ্যাঁ, এই একটা কাঠামো আমরা পাচ্ছি। আরেকটা কাঠামো, এই যে পঞ্চভুজীয় দ্বি পিরামিড কাঠামোর পরে আরেকটা কাঠামোর কথা বলছে, এটা হলো মনোক্যাপ্ট অক্টাহেড্রন। হ্যাঁ, মনোক্যাপ্ট অক্টাহেড্রন মানে একদিকে একটা বের হয়ে আসছে, সেই জন্য এটা একটু জটিল স্ট্রাকচার হবে, আর এখানে বন্ধন কোণটা বিভিন্ন রকম আসবে। আরেকটা হলো ক্যাপ্ট ট্রাইগোনাল প্রিজমের মতো হবে এরকম। তো এগুলি নিয়ে আমাদের খুব একটা ইয়ে নাই, আমাদের বেশিরভাগ বইয়ে, আমাদের বাংলাদেশি বইগুলোতে এই পঞ্চভুজীয় দ্বি পিরামিড কাঠামোটাই ব্যবহার করছে, এবং এখানে 2 ধরনের কোণের কথা বলছে। হ্যাঁ, একটা হলো অক্ষীয় কোণ, আরেকটা নিরক্ষীয় কোণ। আর অক্ষীয় কোণ আমাদের বাংলাদেশি বইগুলোতে সবগুলো, বেশিরভাগ বইগুলোতে তাই আছে। হ্যাঁ, এটা নিয়ে আমাদের অত চিন্তা করতে হবে না। আমাদের এখানে 2 ধরনের পাঁচটা হলো ত্রিভুজীয় দ্বি পিরামিড, কি নাম, পঞ্চভুজীয়, 5টি বিষুবীয় যুগল আর 2টা অক্ষীয় যুগল। 5টা বিষুবীয় যুগল হলো 72 ডিগ্রি করে আছে। 72 ডিগ্রি, আর অক্ষীয় হলো 90 ডিগ্রি। এবং IF7 এ আমরা এই ধরনের কাঠামো পাবো, আরো অণু আছে, অনেক অণু আছে। আর 8টা যুগল যদি হয়, 8টা যুগলের প্রবলেম তোমাদের দেবে না, পরীক্ষায় আসে টাসে না। তারপরে আমরা একটু জেনে রাখি যে যেহেতু বইগুলোতে আলোচনা আছে, স্ট্যান্ডার্ড বইগুলোতে 8টা যুগলের কি আলোচনা আছে আমরা একটু জানতে হবে আমাদেরকে। আর আমি তোমাদের আগের ভিবিটিতেও পড়াইছি 8টা যুগল 9টা যুগল কি হয়। 8টা যুগলের আমাদের অনেকগুলো নাম আছে। এটা সালফারের স্ট্রাকচার, যা তোমরা জানো যে S8 যেটা হয় সেটা এরকম। এটা যুগল, এটা অনেকগুলো নাম আছে। স্কোয়ার অ্যান্টিপ্রিজম, হ্যাঁ এই যে এটা স্কোয়ার, এই উপরে একটা স্কোয়ার, নিচে একটা স্কোয়ার, অ্যান্টিপ্রিজম উল্টো দিকে। স্কোয়ার যদি থাকে আমার কাছে, আমি দেখাই দিতে পারি। মনে করো যে এটা একটা স্কোয়ার আর এটা একটা স্কোয়ার, তাই এই স্কোয়ারের এরকম কোনাকুনিতে থাকবে অ্যান্টিপ্রিজম। মাঝখানে পরমাণুটা, উপরে 4টা বন্ধন আছে, নিচে 4টা বন্ধন আছে, এটা স্কোয়ার অ্যান্টিপ্রিজম।
এরকম অনেকগুলো কাঠামো আমরা চিন্তা করতে পারি। তো এটা এটা কোন কত ডিগ্রি হবে এটা এখানে ধারণা দেওয়া হয়নি, দেওয়া লাগতো। আর অথবা বাই ক্যাপ ট্রাইগোনাল অ্যান্টিপ্রিজম হতে পারে, বা বাই ক্যাপ ট্রাইগোনাল প্রিজম হতে পারে। এগুলি স্ট্রাকচার কটনের বইয়ে দেওয়া আছে, দেখবা। আর এছাড়া 9টা যুগলেরও বিন্যাস তোমাদের কটনের বইয়ে দেওয়া আছে, কটন অ্যান্ড উইলকিনসন। তোমরা বলতে পারো স্যার এতগুলো পড়ে কি হবে? এতগুলো পড়ার দরকার নেই, তোমার 7 পর্যন্ত পড়তে হবে। তারপর জানা তো দরকার। তোমরা ভবিষ্যতে যদি কেউ প্রশ্ন করে যে কতটা যুগল পর্যন্ত বিন্যাস হয়, তখন তোমরা কি বলবে? তো 9টা যুগল পর্যন্ত বিন্যাস আমরা এই পর্যন্ত চিন্তা করছি, এবং 9টা বন্ধনে বেশি বন্ধন আমরা চিন্তা করি নাই। কারণ যে এসপি যদি বন্ধন অরবিটাল দিয়ে হয়, তাহলে এসপিডিএফ, এসপিডি, এইটা এই কয়টা অরবিটালের মোট 9টা অরবিটাল আছে। ডি তে 5টা, পি তে 3টা, মোট হলো 8টা, আর এস একটা, 9টা। বন্ধন হলে এই 5টা, এই 9টা অরবিটাল দিয়ে বন্ধন হবে, তাহলে 9টা অরবিটাল দিয়ে 9টা বন্ধন হবে সর্বোচ্চ। তো 9টা যুগলের এটা এই কটনের বইয়ে দেওয়া আছে। এই চিত্রটা বাম দিকেরটা, এটা ট্রাইক্যাপ্ট ট্রাইগোনাল অ্যান্টিপ্রিজম। আর এছাড়া অন্যান্য স্ট্রাকচার গুলো দেওয়া আছে। তা মোটামুটি আমরা কয়টা যুগল হলে কি বিন্যাস হবে একটু ধারণা পাইলাম। তোমাদের ক্লাসের টাইম কি বেড়ে গেছে নাকি? কি জানি। ক্লাস তো শেষ হয় না, 40 মিনিট 44 মিনিট হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, আমাদের একটা পয়েন্ট বলে আমি আজকে এখানে ক্লাস শেষ করব। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, এটা একটু তোমরা লিখে নিবা, এবং আগামী ক্লাসে কিভাবে এটা প্র্যাকটিস করব সেটা দেখবো আমরা। আমরা মনে হচ্ছে জুম টাইম বাড়াই দিছে, যেহেতু তোমরা অল্প ছাত্র জয়েন করছো, 2 জন মাত্র। ইলেকট্রন যুগল গণনা, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যুগলটা অনেকে গণনা করতে পারে না। তা যুগল গণনার জন্য যে হিসাবটা আছে সেটা হলো, যুগল সংখ্যা হিসাব করতে গেলে হাফ থাকবে এই সবগুলোর সাথে, হাফ গুণন হবে। কি 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 যোগ হবে? কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, প্রথমে এটা যোগ হবে। এর সাথে বহিস্থ পরমাণু হতে সমযোজী বন্ধনের শেয়ারকরণে প্রাপ্ত ইলেকট্রন সংখ্যা। আর শেয়ারকরণ তো বিভিন্ন রকম আছে, তোমার সিগমা শেয়ার আছে, পাই শেয়ার আছে, হ্যাঁ, একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন আছে। এই সবগুলো ইলেকট্রন সংখ্যা যোগ করতে হবে। কেন্দ্রীয় পরমাণুতে ঋণাত্মক চার্জ সংখ্যা, যদি কেন্দ্রীয় পরমাণুতে ঋণাত্মক চার্জ আসে, তাহলে এটা তোমার ধারণা পাবে কোথা থেকে? এটা ধারণা পাবে সম্পূর্ণ লুইস তত্ত্ব থেকে। লুইস তত্ত্ব না জানলে এই কেন্দ্রের ঋণাত্মক চার্জ বা ধনাত্মক চার্জ কোথায় আছে এটা তোমরা বের করতে পারবে না। আর কেন্দ্রীয় পরমাণুতে ধনাত্মক চার্জ সংখ্যা। হ্যাঁ, আর একটা পয়েন্ট আছে, এখানে আসেনি কেন? আসছে, এইভাবে আসছে। আর 2 গুণন কেন্দ্রীয় পরমাণুতে পাই বন্ধন সংখ্যা, হ্যাঁ, আর প্লাস 2 গুণন বহিস্থ পরমাণু হতে কেন্দ্রীয় পরমাণুর দিকে সন্নিবেশ সংখ্যা। যদি সন্নিবেশ বন্ধন থাকে তাহলে এটা গুণ করতে হবে। তো এই হচ্ছে আমাদের এতগুলো বিষয় সামনে রেখে আমাদের কাজ করতে হয়। হ্যাঁ, তা তোমরা এই বিষয়গুলো আশা করি তোমরা এই কাজগুলো করবে, কিভাবে যুগল সংখ্যা যোগ করতে হয়। এই কয়টা পয়েন্ট, পয়েন্ট হলো 1, 2, 3, 4, 5, 6। এই 6টা বিষয়ের মধ্যে 3টা যোগ আছে, 2টা বিয়োগ আছে। হ্যাঁ, এই বিষয়গুলো সবগুলো বিবেচনা করে যোজনী ইলেকট্রন সংখ্যা, আমাদের ইলেকট্রন যুগল সংখ্যা বের করতে হবে। এতক্ষণ ধরে আমরা যুগল সংখ্যার বিন্যাসগুলো দেখলাম। যুগল সংখ্যা বের করা আমি বলি নাই, এখন বলা হলো। এটা সূত্র আকারে লিখে নিবা। আর হলো তোমার 3 নম্বর হলো বিকর্ষণের উপযুক্ত যুগলের ধরন। বিকর্ষণের উপযুক্ত যুগল হলো 2 রকম, একটা হলো বন্ধন যুগল, আর একটা হলো নিঃসঙ্গ যুগল। হ্যাঁ, এই নিঃসঙ্গ যুগল লুইস তত্ত্বের মধ্যে প্রথম আসছে, আর এখানে তার ব্যবহার আছে। আকৃতির উপর নিঃসঙ্গ যুগল প্রভাব বিস্তার করতে পারে, আবার প্রভাব বিস্তার নাও করতে পারে। 2 রকম আছে। আকৃতির উপর প্রভাব বিস্তারকারী নিঃসঙ্গ যুগলকে স্টিরিওকেমিক্যালি অ্যাক্টিভ নিঃসঙ্গ যুগল বলে। হ্যাঁ,
তাহলে এখানে একটা নতুন শব্দ তোমাদের আসছে যে স্টিরিওকেমিক্যালি অ্যাক্টিভ নিঃসঙ্গ যুগল কি। হ্যাঁ, নতুন একটা বিষয় যেটা তোমাদের কোনো বইয়ের মধ্যে মনে হয় নাই। আবার আকৃতির উপর প্রভাব বিস্তার করে না এরূপ নিঃসঙ্গ যুগলকে স্টিরিওকেমিক্যালি ইনঅ্যাক্টিভ নিঃসঙ্গ যুগল বলে। তো নিঃসঙ্গ যুগল দুই রকম। হ্যাঁ, তাহলে নিঃসঙ্গ যুগল আর বন্ধন বন্ধন যুগল আবার আমাদের যে জ্ঞান আসছে তাতে অনুযায়ী তিন রকমের এখানে বলছে, একক বন্ধন যুগল, দ্বিবন্ধন যুগল, ত্রিবন্ধন যুগল। তো এই হলো আমাদের যে বিষয়গুলো আজকের পড়ার বিষয়। এরপরে আর এইটা আগামী আগামী দিনে আমরা এটার ব্যবহার শিখবো, সেই জন্য তোমরা একটু রেডি থাকবে। এটা কিভাবে ব্যবহার করে আকৃতি আমরা বলি বা নির্ধারণ করে থাকি। আর আকৃতি জানলে অণুর ধর্মগুলো ভালো মতো বলা যায় এবং বিক্রিয়াগুলো ভালো মতো বোঝা যায়। আর আকৃতি না জানলে কিছুই বলতে পারবে না, কিছুই বুঝতে পারবে না। আর তোমাদের জন্য বলে রাখি যে তোমরা যারা থার্ড ইয়ারে পড়তেছো এইসব বিষয়গুলো ভালো করে শিখলে তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে অথবা ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা পড়াশোনা করতে পারো। হ্যাঁ, যে ওইসব জায়গায় কেমিস্ট্রি ছাত্র, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা কেমিস্ট্রি ছাত্র ভর্তি করে। আমাদের এক ছাত্র বুয়েট থেকে পাশ করলো মাস্টার্স করে, সে এখন আমেরিকা যাইতেছে। হ্যাঁ, হ্যালো, শোনা জি যায়? স্যার। হুম, জি স্যার। সেদিন আসছিল সে দেখা করতে, কিন্তু আমি ছিলাম না। বুয়েট থেকে মাস্টার্স করছে। তো এই বিষয়গুলো জানলে তোমাদের জন্য এইসব ক্লাস গুলো সুবিধা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়াশোনা করতেছো, হয়তো আমরা অনেক কিছু জানাইতে পারতেছি না, তোমাদের বইগুলোতে সেভাবে নাই। কিন্তু তোমাদের যে স্ট্যান্ডার্ড সিলেবাসে যে বইগুলোর কথা বলা আছে সেগুলি তো তোমাদের জানতে হবে। তা সিলেবাসের বইগুলো তো তোমরা জানো না, পড়ো না, দেখো না। আমাদের দুঃখ তো এখানে। আমি দেখছিলাম, যার জন্য আমার বেসে আমি উঠে আসছি, বা আমাদের সাথে যারা ইউনিভার্সিটিতে দেখছে তারা উঠে আসছে, কিন্তু যারা দেখে নাই তারা পিছাই আছে। এটাই বাস্তবতা। হুম, এই কলেজে আমি দেখতাম আমার সাথে আমার বন্ধুরা টিটকারি মারতো যে এই কি ইংলিশ মিডিয়ামে বই পড়ে। ওরা নোট পড়তো, আমি বই পড়তাম। তো পার্থক্যটা এখানেই হয়েছে। এখন তারা তার মানে যার যার জায়গায় সে আছে। যে দেখছে সে তার জায়গায় গেছে, আর যে দেখেনি সে এরকম বসে আছে। সুবিধা অবশ্যই পাওয়া যাবে। বুঝতে পারছো? জি স্যার। হুম, এখনো সময় আছে, থার্ড ইয়ারে পড়ো কেবল। এখনো তুমি এসব জিনিস দেখতে পারো। ইংলিশ মিডিয়ামের বই নাড়াচাড়া করলেই তোমার অনেক পড়া হয়ে যাবে, দেখবা। পৃষ্ঠা উল্টালেই পড়া হয়ে যাবে। পৃষ্ঠা উল্টালেই মনে প্রশ্ন জাগবে, তখন তোমার উত্তর খুঁজতে ইচ্ছা করবে। আর বাংলা বইগুলোতে ভুলে ভরা তো, দেখলে আর উত্তর খুঁজতে ইচ্ছা করে না, পড়তেও ইচ্ছা করে না যে এটা কি লিখছে। অনেক। হুম। তা তোমরা ইংলিশ মিডিয়াম বইগুলো পড়ো দয়া করে। এখনো সময় আছে, এখনো নিজেকে প্রস্তুত করতে পারো। জি স্যার। তা আমরা যে বন্ধন ইলেকট্রন আর নিঃসঙ্গ যুগলের কথা বললাম, তা আমরা সেই বিষয়টা একটু একটু বুঝি যে বন্ধন ইলেকট্রন আর নিঃসঙ্গ যুগল ইলেকট্রনের বিষয়টা আমরা কিভাবে ভিজুয়ালাইজ করব। দেখো, বন্ধন ইলেকট্রনে দুইটা নিউক্লিয়াস থাকে, আর নিঃসঙ্গ যুগলে একটা নিউক্লিয়াস থাকে। তাহলে বন্ধন ইলেকট্রনের যে ইলেকট্রন জোড়াকে দুইটা নিউক্লিয়াস টানাটানি করতেছে, আর নিঃসঙ্গ যুগলকে একটা নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ আছে, আর একটা নিউক্লিয়াস তাকে টানতেছে না। সো এটা একটু ফ্যাটি হবে। নিঃসঙ্গ যুগল ফ্যাটি হয়, মোটা হয়। আর বন্ধন যুগল তোমার সরু হয়, পাতলা হয়, চিকন হয়। তা আমাদের বইগুলোতে নিঃসঙ্গ যুগলকে তোমার ই দিয়ে প্রকাশ করে সংকেতে। হ্যাঁ, সংকেতে নিঃসঙ্গ যুগলকে ই দ্বারা নির্দেশ করা হয়।
যেমন পানির সংকেতে OH2E2, E2 মানে হলো দুইটা নিঃসঙ্গ যুগল। এটা একটু তোমাদের বইগুলো দেখবে। নিঃসঙ্গ যুগলের গণনার একটা বিষয় আছে, কিভাবে নিঃসঙ্গ যুগল গুনতে হয়, নিঃসঙ্গ যুগল বের করতে হয়, এটা প্রথম থেকেই এই কাজটা করা লাগে। কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ যুগল গণনা করতে গেলে মোট লোন পেয়ার সংখ্যা হিসাব করতে হবে, আর মোট পেয়ার সংখ্যা আর সিগমা বন্ড পেয়ার সংখ্যা। পাই বন্ড বা অন্য কোনো বন্ড চিন্তা করবো না, সিগমা বন্ড কয়টা আছে আর মোট পেয়ার কয়টা পেলাম, সেখান থেকে বা মোট পেয়ার থেকে সিগমা বন্ড বাদ দিলেই নিঃসঙ্গ যুগল পাবো। মানে নিঃসঙ্গ যুগল যোগ সিগমা বন্ড সংখ্যা সমান হলো মোট পেয়ার সংখ্যা হয়, এটা হলো সূত্র। তা সেই হিসাবে আমাদের নিঃসঙ্গ যুগলের এই সূত্রটা কাজে লাগাইতে হবে হিসাব নিকাশ করার জন্য। টোটাল পেয়ার সংখ্যা সমান হলো লোন পেয়ার সংখ্যা যোগ বন্ড পেয়ার সংখ্যা। এই সূত্র কাজে লাগে আমরা নিঃসঙ্গ যুগলের হিসাব নিকাশ করবো। তা নিঃসঙ্গ যুগলের অনেক বিষয় আছে, ওইটা আমরা পরে শিখবো। আমরা এখন কাঠামোতে যুগলের সংখ্যা বা কিভাবে আমরা কি কি পথ অনুসরণ করে আমরা স্ট্রাকচার বের করব, সেটা একটু আমি একবারে লিখছি, তোমাদের একটুখানি সহায়তা করবে। আমরা আরো কিছু নিয়ম পাবো ভবিষ্যতে, নিয়মগুলো পরে দেখব। এখন কি কি ধাপ ফলো করতে হয় এটা একটু দেখো। অণুর আকৃতি নির্ধারণের ধাপ সমূহ, তোমাদের এগুলি তার বইয়ের মধ্যে বা এগুলি মাথায় নিতে হবে, কারণ এগুলি তোমার নোট আকারে লিখতে হবে না, প্রশ্ন আসবে না, কিন্তু এগুলি ধাপ অনুসরণ করে কাজ করতে হবে। প্রথমে সংকেত লেখা, তারপর গাঠনিক সংকেত লেখা, তারপর সিগমা বন্ধন সংখ্যা বের করা, তারপর কেন্দ্রীয় পরমাণুতে ইলেকট্রন যুগল গণনা, তারপরে যুগলের বিন্যাস, প্রমাণ বিন্যাস এবং ছবি আঁকা, প্রমাণ কোণ উল্লেখ করা, তারপর নিঃসঙ্গ যুগলের গণনা করা, তারপরে উপরোক্ত কাঠামো থেকে নিঃসঙ্গ যুগল বাদ দিয়ে বাকি বিন্যাসটা উল্লেখ করা। এই আটটা পয়েন্ট তোমাকে কাজ করতে হবে। যেমন একটা সংকেত আমি লিখছি, এর কেন্দ্রীয় ইলেকট্রন গণনা, নিজস্ব ইলেকট্রন এর 2টা, আর যদি 3টা হয় তাহলে এইভাবে, 4টা হলে এইভাবে, 5টা হলে 4টা হলে এইভাবে লেখা যায়। তাহলে বহিস্থ ইলেকট্রন কয়টা আসলো? বহিস্থ ইলেকট্রন 2টা আসলো। আর যদি আমরা একটা পাই বন্ধন দিই তাহলে একই হিসাব, আমরা যদি 2টা পাই বন্ধন দিই আরেক হিসাব, থেকে আমরা যদি 4টা 2টা পাই বন্ধন দিই এইভাবে হিসাব, তাহলে মোট যুগল 4টা হলো। হ্যাঁ, যদি পাই বন্ধনের যুগল সংখ্যা হিসাব করতে হয় না, তো কেন্দ্রীয় পরমাণুতে যুগল সংখ্যা হলো 2টি, ইলেকট্রন হলো 4টা, তাহলে 2টা যুগলের বিন্যাস হলো রৈখিক। তো আমরা এইভাবে ছবি আঁকবো, হয় এইভাবে আঁকবো, না হয় এইভাবে আঁকবো, না এইভাবে আঁকবো, না এইভাবে আঁকবো। তো এই হলো আমাদের কাজগুলো। তাহলে এইভাবে আমরা বিভিন্ন স্ট্রাকচার বানিয়ে নিজেরা আমরা কাজগুলো করব প্র্যাকটিক্যালি। হ্যাঁ, এরকম যে স্ট্রাকচারই নেও না কেন একই ফলাফল আসবে। একটু আগেই আমি ওই নিয়মের মধ্যে বলে দিছি, আমরা এইগুলি প্র্যাকটিস করবো আগামী দিনে সব। আমরা অ্যাজাইড আয়নে 3 রকম কাঠামো আমরা যে আগে দেখছিলাম, সেখান থেকে হিসাব করে দেখতে পাচ্ছি যে মোট যুগল হলো 2টা, প্রত্যেকটা কাঠামোতে 2টা যুগল পাচ্ছি। তাহলে রেজোনেন্স কাঠামো যাই হোক না কেন, ত্রিমাত্রিক বিন্যাস আমার একই রকম। এই কথাটাই তোমাদের এইখানে এই যে একটা পয়েন্টে বলে দেওয়া আছে, যে বিভিন্ন রেজোনেন্স কাঠামো হইতে পারে। হ্যাঁ, অণুর একাধিক রেজোনেন্স কাঠামোর ক্ষেত্রে প্রতিটি সংকেতে একই আকৃতি পাওয়া যাবে। হ্যাঁ, যদি একই আকৃতি পাওয়া যাবেই, এর কোনো ভিন্নতা নাই। এটা হলো মজার বিষয় একটা। তো এই হলো তোমাদের পড়াশোনা আজকের। মাত্র 2 জন থাকলে লাকি একটা এটা স্বর্ণা। তাহলে তোমাদেরকে ধন্যবাদ।
ক্লাস করার জন্য। তাহলে স্বর্ণার উপস্থিতিটা লিখতে হবে না? তো হয়তোবা উনি আমাদের ক্লাসে না, অন্য কোনো ক্লাসে। আমাদের ক্লাসে তো স্বর্ণা নামে কেউ নাই। এটা কে? স্বর্ণা কে? এ তো আউট হয়ে গেল। জানি না স্যার। আমাদের ক্লাসের না। তো সে আবার আউট হয়ে গেল তোমার কথা শুনে। মজা। ও লিঙ্ক পেলো হয়তোবা কেমনে? আপনার ক্লাস করার জন্যই আসছিল। ও লিঙ্ক পেলো কেমনে? কি জানি। লিঙ্ক তো তোমাদের গ্রুপে দিছে। অবশ্য এই লিঙ্ক বিভিন্ন হ্যাঁ। ক্লাস থেকে বিভিন্ন ক্লাসে দেয়া আছে। আসতে পারে যে কোনো ক্লাস থেকে।